আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব পার্ট 2। ওকে, ন্যারেশনের পার্ট 1 আলোচনা করেছি, এখন পার্ট 2 আলোচনা করব। ওকে, শুরু করি। বিসমিল্লাহ। হি asked he asked me। এখানে আস্ক কেন হলো আমি আগেই বলেছি, যদি কেউ এই এই চ্যাপ্টার ভালো করতে চায় ন্যারেশনে, প্রথম এর দুইটা কন্ডিশন। একটা হচ্ছে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে পড়ছে, এটা খুবই ইজি বের করা। নাম্বার 2 হচ্ছে কোন সেন্টেন্সে পড়ছে, সামটাইমস ওইটা একটু ডিফিকাল্ট। ওকে, তাহলে হি আস্কড মি ইফ রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পড়ে, তাহলে এখানে আনসারটা পরিবর্তন হবে এবং ইনভার্টেড কমার পরিবর্তে ইফ হবে। আমি ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসালাম। এখন এখানে সাবজেক্ট কি ইউ, দ্যাট মিন্স ইউ ইজ ইন্ডিকেটিং মি and person will be I. So he asked me if I, এখন হচ্ছে সেন্টেন্স টেন্স, তাহলে এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। এখন কোন টেন্সে নিব, পাস্ট কন্টিনিউয়াসে নিব। এই জায়গায় মূলত বাচ্চাদের একটু সমস্যা হয়। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আমি নিব এটাকে পাস্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার না জানলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা আমি ধরতে পারবো না, আর পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার না জানলে ওইটা আমি করতে পারবো না। তার মানে ন্যারেশন টোটালটা ডিপেন্ডস অন টেন্স। ইফ আই, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই আমি এটা নেব পাস্ট কন্টিনিউয়াসে। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার তো জানি, ওয়াজ ওয়ার। ইফ আই ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি, দ্যাট মিন্স রিডিং উইল বি আনচেঞ্জড। রিডিং মাই ইজ বুক। Okay. Number 2, Rina asked, এটা ওকে রিপোর্টেড স্পিচটা কিসে পড়ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন সেখানে আমরা সেট টু ভার্বের পরিবর্তে আস্কড বসাইছি, আর মিনা অবজেক্ট রিপোর্টে ইনভার্টেড কমা। এখানে ইনভার্টেড কমার পরিবর্তে অন্য কিছু হবে না। হোয়াইটা যেহেতু কনজাংশন হিসেবে কাজ করে, সেহেতু আমরা এখানে দেখেন কনজাংশন নাই, দুটা সেন্টেন্স। হি আস্কড মি, এখন একটা কনজাংশন লাগে। এখন ইফ হচ্ছে কনজাংশন, সেখানে আমি এখানে ইফ বসাইছি। আর এখানে দেখেন কনজাংশন আছে, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ড যখন রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে, তখন এটা হিসেবে কনজাংশন হিসেবে কাজ করে। তাই এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে, ইফ বসবে না। এটা মাঝে মধ্যে যারা কম প্র্যাকটিস করে তারা এটা ভুলে যায়। এবং এখানে অনেক বাচ্চারা কি করে, হোয়াই আছে তো ওইটা আবার হ্যাডন্ট, হোয়াই হ্যাডন্ট ইউ, মানে ওইভাবে দিয়ে দেয়, হোয়াই হ্যাডন্ট দিয়ে দেয়। কিন্তু হোয়াই হ্যাডন্ট দিলে তো আবার দেখা যাচ্ছে ইন্টারোগেটিভ রয়ে গেল। কিন্তু আমি একটা আলোচনা বলছি যে ইনডাইরেক্ট ন্যারেশন কখনোই অন্য সেন্টেন্সে হবে না, এটা সবসময় অ্যাসার্টিভ ফর্মে হবে। কিন্তু বাচ্চারা কি করে, হোয়াইয়ের উপরে আবার এটাকে কোশ্চেন রেখে দেয়, তাহলে তার হলো না, কারণ এটা ইনডাইরেক্ট ন্যারেশন সব অ্যাসার্টিভ ফর্মে হবে। তাহলে হবে হয়। এখন এটা কোন টেন্স, এটা আইডেন্টিফাই করতে হবে। এটা কোন টেন্স, এটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স। আপনি কিভাবে বুঝবেন, যেহেতু ভার্ব রিডের তিনটা ফর্মে এক, আর এছাড়া যখন পাস্ট ইনডেফিনিট যখন কোশ্চেন নেগেটিভ বা ইতিবাচক মানে হাবোধক বা বোধক, হাবোধক বা নাবোধক হয়, তখন কিন্তু এই মেইন ভার্বটা ভি1 চলে আসে। এটা একটা স্ট্রাকচার। আর এক নম্বর এখানে একটা লক্ষণ হচ্ছে ডিড যেহেতু আছে, সেহেতু এটা পাস্ট ইনডেফিনিট। এইভাবে আপনারা আন্দাজ করতে পারবেন। তাহলে মিনা হয়, যেহেতু পাস্ট ইনডেফিনিট, আমি এটাকে পাস্ট পারফেক্টে নেব, এবং পাস্ট পারফেক্ট স্ট্রাকচার আমরা অলরেডি জানি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। তাহলে হয় সি মানে মিনা। এখন এখানে সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে আছে, ইনডাইরেক্ট ন্যারেশনও কি হবে, নেগেটিভ ফর্মে হবে। যদি এখানে পজিটিভ ফর্মে থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনও পজিটিভ ফর্ম হবে, নেগেটিভ থাকলে নেগেটিভ ফর্ম হবে। হি হ্যাড নট verbally read her book। আশা করি আপনারা বুঝতে পারছেন। হি said to me open the door। হি, এখন এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচ। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে
অ্যাকর্ডিং টু ডিরেকশন, অর্থাৎ এখানে আদেশ বোঝালে অর্ডার বসে, নিষেধ বোঝালে প্রহিবিট বসে বা ফরবিট বসে, উপদেশ বোঝালে অ্যাডভাইস বসে। এভাবে রিপোর্ট স্পিচটা পড়লে বুঝতে পারবে বাচ্চারা যে আসলে এটা কি বোঝাচ্ছে। এটা আমরা অর্ডার করতে পারি, টোলও বলা যাবে, কারণ আচ্ছা আমরা অর্ডারটি দিই, টোল দিলে হবে যে তা না, মানে হবে যে না তা না, তবে অর্ডার দিলে মনে হয় বেস্ট হবে। ইউ অর্ডার মি। এখন ইম্পারেটিভ সেন্টেন্স যদি রিপোর্ট স্পিচটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে হয়, তখন ইনভার্টেড কমাটা ওটাকে টু হবে। আমরা পড়েছি অ্যাসার্টিভে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়, ইন্টারোগেটিভে আস্কড হয়, এরকম আমরা পড়েছি। হ্যাঁ, অপটেটিভে পেইড হবে বা উইশড হবে অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ দ্য রিপোর্টেড স্পিচ। হি অর্ডার্ড মি টু ওপেন। এখন দেখেন এখানে একটা বিষয় লক্ষণীয় যে সেটা হচ্ছে এখানে আমি কোনো টেন্স পরিবর্তন করিনি। এই প্রশ্নটা বাচ্চারা মাঝে মধ্যে করবেন, কারণ বুঝতে হবে স্যার সব জায়গায় টেন্স পরিবর্তন করলাম, এখানে তো টেন্স পরিবর্তন হলো না, কেন হলো না? এটা ওইরকম লজিক নাই, যুক্তি নাই যে আমার মনে হয় এটা বলতে এটা কোনো আসলে টেন্সে পড়েনি, বাট এই সেন্টেন্সটা অনেকে মনে করে যে প্রেজেন্ট ফর্মে হয়, মূলত এটা তো কোনো টেন্সই পড়ে না। এই কারণে এটা আসলে আমরা চেঞ্জ করতে পারি না। ফাদার সেড টু মি ডোন্ট ডু দিস। এখানে দেখ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ফাদার ফরবিড, নিষেধ বোঝালে কি হয়? ফরবিড হয়। নিষেধ বোঝালে ফরবিড মি টু ডু দ্যাট। দিস থাকলে দ্যাট। এখানে একটা বিষয় লক্ষণীয়, ফরবিড যদি এখানে যেহেতু আমরা ক্লিয়ার ডোন্ট দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয়, ফরবিড দিয়ে হয়, আবার ফরবিড দিয়ে করলে বেস্ট, তাহলে আপনাদের কোনো কি হবে না, ঝামেলা হবে না। ডোন্ট দিয়ে শুরু হলে ফরবিড দিয়ে দিবেন, শেষ। তাহলে ফরবিড না দিয়ে অনেক সময় আমাদের শিক্ষকরা পড়ায় যে ফাদার টোল্ড মি নট টু ডু দিস বা দ্যাটটা কি নট টু ডু, এরকম মানে একটু ঝামেলা হয়ে যায়। কিভাবে ঝামেলা হয়? বাচ্চারা টুটা কোথায় ব্যবহার করবে? যেমন ফাদার টোল্ড মি, টু হবে ইনভার্টেড কমা, কিন্তু কোথায়? আবার নট দিতে হবে, ঠিক আছে? অনেকে নট ডো টু দেয়, আসলে নট ও ভার্বের মধ্যে টুটা হবে, কিন্তু এভাবে এই বাচ্চারা অনেকে পারে, কিন্তু এরকম কনফিডেন্সিয়াল তারা কিন্তু আবার ভুল করে ফেলবে। এই কারণে আমরা বাচ্চাদেরকে সহজ করে সহজেন ডোন্ট থাকলে তুমি কি দেও, ফরবিট দেও, এটাই মুখস্থ করলে হবে। ডোন্ট থাকলে ফরবিট, আস্তে আস্তে বুঝে যাবে, এগুলো পড়লেও বোঝা যায়। তাহলে ফরবিটটা দিলে আর কি এরকম হেজিটেশন হয় না। এখন দেখেন 5 নাম্বারটা খুব মারাত্মক একটা জিনিস, এটা নিয়ে বারবার কনফিউশন অনেকে আছে, তাই যাই হোক আমি দেখি এটা আনসারটা। হি রিপোর্টেড স্পিচ লেটস বা লেটেস্ট দ্বারা আরম্ভ হয়, তখন কি হয়? তখন রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসে? সাজেস্টেড, সাজেস্টেড। এখন ধরেন আমি আমি এটা দিয়ে পড়াইলাম, তাহলে বাচ্চারা তো এটাই শিখবে, এখানে কোনো কি নাই, ঝামেলা নাই। কিন্তু আমরা শিক্ষকরা কি করি, 2-3টা একসাথে দিই। এটা তো আর চাকরি পরীক্ষার যে অপশন থাকে। তবে হ্যাঁ, যারা এই খুব বেশি মেধাবী বা ওদেরকে একটু বলা উচিত, কিন্তু হালকা পাতলা বাচ্চাদের যে করাইলে পরে ওরা পরীক্ষার মধ্যে এমন ভাবে এমন পেসে পড়ে যে পরে কোথায় প্রপোজ টু আর কোথায় কি জানি একদম উল্টাপাল্টা করে ফেলে। যাই হোক আমি ব্যাখ্যা দিচ্ছি। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে। এখানে যদি মি থাকে, অর্থাৎ আপনি যদি এক্সিস্টে থাকেন, হ্যাঁ আপনি যদি এখানে থাকেন, ইনক্লুডেড থাকেন, যাই আপনাকে প্রস্তাব করে, নিজে যদি, অর্থাৎ আমি নারেশন করতেছি, আমি যদি ইনক্লুডেড থাকি তাহলে উই হবে, আদারওয়াইজ দেয়া হবে। আর কিন্তু অনেকে বলছে দেয়া বা উই হবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এরকম একটা কি যার একটা সমীকরণ মিলিয়ে গুলিয়ে ফেলতেছে, কোনো দরকার নেই। অর্থাৎ যিনি কাজটা করতেছেন, যেমন হি সেড টু মি, কাকে বলো? আমাকে বলো। হি সেড টু আস, আসে তো আমি আছি, এত দরকার নেই। অর্থাৎ আমি যদি ইনক্লুড থাকি তখন উই হবে। ওকে, হি সাজেস্টেড মি দ্যাট উই শুড গো। শুড এখানে শুরুটা এখানে বলতে গেলে একেবারে বাধ্যতামূলক। লেটস দ্বারা শুরু হলে এখানে মার দিলে এই আপনাটা কেটে দিবে, শুড বাধ্যতামূলক, আমরা এটা ধরে নিই।
ফ্লেক্সিবল। এখন দেখেন আমি এখানে প্রপোজ টু দিলাম, আমি প্রপোজ টু দিলাম। আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় সাজেস্টেড দিয়ে করবেন, তাহলে হয় কি কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু প্রপোজ টুটা আপনি যদি চাকরির ক্ষেত্রে দেন, ধরেন কোনো জব এক্সাম গেছেন তখন এখানে আসলো, ঠিক আছে, আচ্ছা দেখেন তো প্রপোজ মানে কি? প্রপোজটা এমন একটা, প্রপোজ টুর সাথে, প্রপোজ টু অর্থ হয়েছে প্রস্তাব দেওয়া বিবাহের জন্য, অর্থাৎ প্রপোজ টু মানে আপনাকে বলা হচ্ছে যে প্রপোজ টু বেশি সম্পর্কটা, এর অর্থ হচ্ছে আপনি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া। এখানে কি আমার বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছেন? প্রপোজ টু বললেই মনে হয় যে না আপনার এরকম, ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হচ্ছে ইয়ার জন্য, বিবাহের জন্য প্রস্তাব দেওয়া, তাই আমরা এটাকে অ্যাভয়েড করব। তবে হ্যাঁ, শুধু প্রপোজ দিলে হলে হতেও পারে, হলে হতে পারে, কেউ কেউ কারেক্ট বলবে, কেউ কেউ বলবে না, আপনি বলবেন আরেক ঝামেলায়। তবে আমার মনে হয় প্রপোজ দেওয়াটা দিলে হবে, বাট সাজেস্টেড দিলে তার এগুলো আমার আসতেছে না। আবার অনেক আগের আছে, পুরাতন টিচার আছে, তারা প্রপোজডের সাথে টু না দিলে কেটে দিবে। হ্যাঁ, তো আমার এতগুলো তো যত, আবার যদি আপনি এইটা সাজেস্টেড দেন তাহলে দেখবেন যে সবাই এটাকে মার্ক করে দেবে একাডেমিকে আর কি। আর চাকরির ক্ষেত্রে এখানে তো একটা বার থেকে যায়, প্রপোজ টু মানে হচ্ছে বিবাহের জন্য প্রস্তাব, এটা এখানে আসলে কোনোভাবেই কেউ সিট করে না, এটা দেওয়া যাবে না। আশা করি এটা বাদ, আমরা সাজেস্টেড দিয়ে করবো। আর শুধু প্রপোজ দিলে হবে, কারণ শুধু প্রপোজ দ্বারা যে কোনো অফার এই এইরকম বুঝে, কিন্তু প্রপোজ টু দিলে এটা অর্থ হচ্ছে বিবাহের সাথে, মানে ওইটার জন্য প্রস্তাব, বিবাহের জন্য প্রস্তাব দেওয়া। আশা করি মোটামুটি বুঝতে পারছেন। ইনশাল্লাহ আরেকটা ক্লাস করবো প্যাসেজ ন্যারেশনের, সেটা আমি চিন্তা করে সবগুলো সেন্টেন্স একসাথে দিয়ে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।